প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তোমরা সবাই জানো যে আমাদের চারদিকে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের পদার্থ। তোমরা কি জানো এই পদার্থগুলো কি দিয়ে গঠিত? এই পদার্থের ভেতরে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেগুলোকে বলা হয় অণু। আর অণুর ভিতরে আছে আরও ক্ষুদ্র কণা, সেগুলো হলো পরমাণু। আর তোমরা কি জানো পরমাণুর ভিতরে কি থাকে? পরমাণুর ভিতরে থাকে আরও ক্ষুদ্র কণা, সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, আর প্রোটনে থাকে ধনাত্মক চার্জ। কিন্তু নিউট্রন হলো নিউট্রাল, অর্থাৎ এখানে কোনো চার্জ থাকে না। প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে। একটি পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে, কেন্দ্রের বাইরের শক্তি স্তরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ যেহেতু সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই পরমাণু হচ্ছে নিরপেক্ষ। কোনো একটি পরমাণু থেকে প্রোটন এবং নিউট্রনকে সহজে সরানো যায় না, সেজন্য দরকার হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের। কিন্তু আমরা পরীক্ষাগারে যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকি, তখন মৌলের পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরানো যায়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে, তখন পরমাণুগুলোর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো যায়, অথবা পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন যুক্ত করা যায়। তখন কিন্তু সেই পরমাণু আর নিরপেক্ষ থাকে না, তখন সেটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ আয়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন। আজকের পাঠ শেষে তোমরা আয়ন কি, কেন এবং কিভাবে সেগুলো সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা আজকের পাঠে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 92-তে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ক্যাটায়ন কি এবং কিভাবে এটি সৃষ্টি হয়। একটি চার্জ নিরপেক্ষ পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে, অর্থাৎ একেবারে বাইরের শক্তি স্তর থেকে যদি আমরা কখনো এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে ফেলি, তাহলে সেই পরমাণুটি আর চার্জ নিরপেক্ষ থাকবে না। এটি সামগ্রিকভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হবে। ধনাত্মক চার্জ বিশিষ্ট এরূপ আয়নকে বলে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। তাহলে নিরপেক্ষ পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিলে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে যে প্রোটন থাকে তার চেয়ে কমে যায়। তখনই পরমাণুটি ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার মনে একটা প্রশ্ন হতে পারে, কেন এমন হয়? কেন পরমাণু থেকে ইলেকট্রন চলে যায়? আমরা যে সমাজে বসবাস করি, এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা খুবই হ্যাপি, সারাদিন হাসি খুশি থাকে। আমাদের যে পর্যায় সারণীতে 118টি মৌল আছে, তাদের মধ্যে অনেক মৌল আছে যারা অনেক অনেক হ্যাপি, অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই। এবং এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। এসব মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি অথবা 2টি করে ইলেকট্রন থাকে। যেমন হিলিয়ামের বাইরের শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, আর বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, তাদের প্রত্যেকের সর্ববহিস্থ শক্তি স্তরে থাকে 8টি করে ইলেকট্রন। তাহলে একটি মৌলের যদি একটি শক্তি স্তর থাকে এবং সেখানে যদি 2টি ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলটি হবে নিষ্ক্রিয়। আর কোনো মৌলের যদি একের বেশি শক্তি স্তর থাকে, তাহলে বাইরের শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে সেটিও হবে নিষ্ক্রিয়। এবং এই নিষ্ক্রিয় মৌলগুলোর স্ট্যাবিলিটি অনেক বেশি, তাদের স্থিতিশীলতা অনেক বেশি। তাহলে 118টি মৌলের মধ্যে কয়েকটি মৌল নিষ্ক্রিয়, কয়েকটি মৌল হ্যাপি, কয়েকটি মৌল তাদের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্টেবল। কিন্তু বাকি যে মৌলগুলো আছে তাদের কিন্তু স্ট্যাবিলিটি এত বেশি না। কিন্তু তারাও চায় হ্যাপি হতে, তারাও চায় স্ট্যাবিলিটি লাভ করতে। সেক্ষেত্রে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন বর্জন করে, আবার কেউ ইলেকট্রন শেয়ার করে, এবং এর মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জনের চেষ্টা করে এবং তারা স্থিতিশীল হয়। আমরা যদি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু শক্তি স্তর সেটি বৃদ্ধি পায় না। তখন পরমাণুর আকার ছোট হয়ে যায়, আর আকার ছোট হলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেড়ে যায়। তবে যদি কোনো পরমাণুর আকার বড় হয়, তখন কিন্তু ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। তাহলে ডান দিকের যে মৌলগুলো আছে, তাদের বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন
বের করা খুবই কঠিন, কারণ তাদের আকার খুবই ছোট। আর বাম দিকে যে মৌলগুলো আছে তাদের বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা খুবই সহজ, কারণ তাদের আকার অনেক বড়। প্রিয় শিক্ষার্থীরা, পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো সাধারণত ধাতু, আর ডান দিকের মৌলগুলো সেগুলো হলো অধাতু। বাম দিকের ধাতুগুলো থেকে ইলেকট্রন সরানো সহজ, কারণ তাদের আকার বড়। তাই এসব মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন বের করা যায় এবং তাদেরকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে পরিণত করা যায়। অপরদিকে যারা অধাতু তারা ইলেকট্রন সহজে ত্যাগ করতে চায় না। তারা যে কাজটি করে, তারা ইলেকট্রন গ্রহণ করে এবং তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তাদের ইলেকট্রনিক কাঠামো তারা অর্জন করার চেষ্টা করে। তাহলে বাম দিকের মৌলগুলোর আকার বড়, তাই তারা ইলেকট্রন সহজে ত্যাগ করে, আর ডান দিকের মৌলগুলোর আকার ছোট, তাই তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে। বাম দিকের মৌলগুলো ধাতু, তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে এবং তারা ধনাত্মক আয়ন গঠন করে। আর ডান দিকের মৌলগুলো তারা আকার ছোট বলে সহজে ইলেকট্রন ত্যাগ করে না এবং তারা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন গঠন করে না। তাহলে ডান দিকের মৌলগুলো কি করে? ডান দিকের মৌলগুলো তারা ইলেকট্রন গ্রহণ করে এবং তারা অ্যানায়ন গঠন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদের মধ্যে যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্যাটায়ন তৈরি করে, আর যারা অধাতু তারা ইলেকট্রন গ্রহণ করে এবং তারা অ্যানায়ন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণের সাথে বিষয়টি আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। তোমরা চলে যাও তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 93-তে। প্রিয় শিক্ষার্থীরা, লিথিয়ামের ক্যাটায়ন গঠনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। লিথিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে এবং কেন্দ্রের প্রোটন সংখ্যা এই চিত্রগুলোতে কিন্তু দেখানো হয়নি। এই 3টি ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন লিথিয়ামের কেন্দ্রে কিন্তু আছে, তাই লিথিয়াম পরমাণু হচ্ছে একটি চার্জ নিরপেক্ষ পরমাণু। এখন লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন মনে করো সরানো হলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লিথিয়াম থেকে একটি ঋণাত্মক চার্জকে সরানো। এভাবে লিথিয়াম পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন সরানো হয় তাহলে এটি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, এটি হিলিয়ামের মতো ইলেকট্রনিক কাঠামো অর্জন করে এবং স্থিতিশীল হয়। তখন লিথিয়ামে 3টি ধনাত্মক চার্জ এবং 2টি ঋণাত্মক চার্জ থাকে, ফলে লিথিয়াম একক ধনাত্মক চার্জ বিশিষ্ট লিথিয়াম আয়নে পরিণত হয়। একে বলা হয় লিথিয়াম ক্যাটায়ন। লিথিয়ামের ডান পাশের উপরে একটি ধনাত্মক চার্জ দ্বারা একে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 93-তে যদি যাও তাহলে দেখতে পাবে সোডিয়ামের একটি পরমাণু। সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন এবং 11টি ইলেকট্রন আছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরানো হয়েছে। এর অর্থ হলো একটি ঋণাত্মক চার্জকে সরানো হয়েছে। এভাবে এটি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে এবং স্থিতিশীলতা লাভ করে ইলেকট্রন সরানোর ফলে। যখন সোডিয়ামে 11টি ধনাত্মক চার্জ এবং 10টি ঋণাত্মক চার্জ থাকে তখন সোডিয়াম একক ধনাত্মক চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়নে পরিণত হয়। একে বলে সোডিয়াম ক্যাটায়ন। সোডিয়ামের ডান পাশে উপরে একটি ধনাত্মক চার্জ দ্বারা একে প্রকাশ করা হয়, অর্থাৎ Na+। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও পৃষ্ঠা নাম্বার 94-এ যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লোরিন পরমাণুর অ্যানায়ন গঠন দেখানো হয়েছে। ক্লোরিন পরমাণুর কেন্দ্রে 17টি প্রোটন এবং এর বিভিন্ন শক্তি স্তরে 17টি ইলেকট্রন আছে, তাই এটি কিন্তু চার্জ নিরপেক্ষ। ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করতে পারে। তখন ক্লোরিনে প্রোটনের সংখ্যা হয় 17টি কিন্তু ইলেকট্রনের সংখ্যা হয় 18টি। একটি ইলেকট্রন বেশি থাকায় এটি একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। একে বলা হয় ক্লোরিনের অ্যানায়ন বা ক্লোরাইড আয়ন। এখানে ক্লোরিনের ডান পাশে উপরে একটি ঋণাত্মক চার্জ দ্বারা একে প্রকাশ করা হয়, অর্থাৎ Cl-। প্রিয় শিক্ষার্থীরা, যখন পরমাণু ক্যাটায়নে পরিণত হয় তখন কিন্তু তার আকারটা পরমাণুতে ছোট হয়ে যায়। মনে করো পরমাণু হচ্ছে একটা বেলুন, আর বেলুনের ভিতরে যে বাতাস সেগুলো হলো ইলেকট্রন। তাহলে যদি বেলুন ছিদ্র হয়ে যায় তাহলে বাতাসগুলো বের হয়ে চলে যাবে, তাহলে বেলুনটা কি হবে? চুপসে যাবে, তার আকারটা ছোট হয়ে যাবে। তাহলে যে কোনো পরমাণুর চেয়ে তার ক্যাটায়নের আকারটা ছোট, আর পরমাণুর চাইতে তার অ্যানয়নের আকার হবে বড়, কারণ ইলেকট্রন যত বেশি থাকবে তত পরমাণুর আকারটা বড় হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ আজকের পাঠে আমার সাথে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।